আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। এদিকে রাজশাহী অঞ্চলে হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর হার বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সকালে ঢাকা মেডিকেল কলেজে শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর ফেরদৌস হাসনাত কাকুলির নেতৃত্বে ৩ সদস্যের এই কমিটি এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে বলেন, সীমিত সম্পদ ও সামর্থ্যের মধ্য দিয়ে হাসপাতালের চিকিৎসকগণ অতিরিক্ত দায়িত্ব পালন করে হামে আক্রান্ত রোগীদের সুস্থ করে তোলার চেষ্টা করছেন। তিনি জনগণকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য সচেতন হবার পরামর্শ দেন। পাশাপাশি ৯ মাসের কম বয়সী শিশুরা কী কারণে হামে আক্রান্ত হচ্ছে তা নিয়ে গবেষণার ওপর জোর দেন। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। স্বল্প পরিসরে যে বেড সীমিত সংখ্যা থাকে সেখান থেকে যেন আরেকজনও না হয়, কারণ একজন থেকে প্রায় এটি 10 থেকে 15 জনের ছড়িয়ে পড়ে এবং অতীব দ্রুত এটি গবেষণা করে কেন এটি 9 মাসের আগেই প্রাদুর্ভাব হচ্ছে সেই ব্যাপারে আমাদের যারা গবেষক আছেন তারা সেই ব্যাপারে সুনির্দিষ্ট নজর দিবেন। দেশের সব জেলাতেই কম বেশি জ্বালানি তেল সংকটে বিপাকে যানবাহন চালক ও মালিকরা। অনেক তেলের ডিপো ও ফিলিং স্টেশনের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। কয়েকটি স্থান থেকে অবৈধভাবে মজুত করা কয়েক হাজার লিটার পেট্রোল অকটেন জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে অন্তত 4 জনকে। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের বাঘাবাড়ী অয়েল ডিপো থেকে উত্তরাঞ্চলের ১৯ জেলায় তেল সরবরাহ করা হলেও তা চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম বলছেন চালকরা। জেলার পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাস, ট্রাক, মোটরসাইকেল চালকদের। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাঘাবাড়ী তেল ডিপো এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। 13,500 লিটার তেল লাগে, সেটা দেশে 7,000 তেল দিয়ে আমরা জনগণে কাক দেবো। 100 টাকা মোটরসাইকেলে তেল দিলে পরেও দেওয়া যাচ্ছে না, তাও এই তেলটাও নাই। এদিকে গত ৩৫ দিনে তেলবাহী কোনো ওয়াগন আসেনি নাটোর রেলহেড ডিপোগুলোতে। এখান থেকে নাটোর, রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় ট্যাঙ্ক লরির মাধ্যমে সরবরাহ করা হয় তেল। অন্যদিকে নাটোরের সিংড়ায় অবৈধভাবে মজুত করে রাখা ৬৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত ব্যবসায়ী আলতাফ হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জ্বালানি তেল মজুত, প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে সিলেটের 2টি ডিপোতে সার্বক্ষণিক পাহারায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও সীমান্ত এলাকা দিয়ে জ্বালানি তেল পাচার, মজুত ও অবৈধ পরিবহন রোধে বাড়তি টহল শুরু করেছে বিজিবি। তেল পাচারের ক্ষেত্রে সীমান্তবর্তী এলাকায় আমরা চেকপোস্ট স্থাপন করেছি। এই চেকপোস্টগুলোতে আমরা র্যান্ডমলি চেক করছি যেন তারা অন্য কোনো উপায়ে ব্যারেল বা অন্য কোনো উপায়ে তেল বা গ্যালনে করে তেল যাতে না নিয়ে যায়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাতের অন্ধকারে জ্বালানি তেল খালাস করার সময় প্রায় ৯,০০০ লিটার পেট্রোল অকটেন জব্দ করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। এর সাথে জড়িত থাকার অভিযোগে 4 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, খোলাবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মজুত করেছে অভিযুক্তরা। ঝালকাঠিতে তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক থাকলেও ফিলিং স্টেশনগুলো থেকে যানবাহন চালকরা জ্বালানি তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। ছোট ভাই হসপিটালে ভর্তি, তারে আমার আশা লাগে, প্রায় সপ্তাহে 5 দিন তার কাছে আমার আশা লাগে, কিন্তু আমি তেলের কারণে আসতে পারতেছি না। ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন ফিলিং স্টেশনেও জ্বালানি তেলের সংকট চলছে। তেলের সরবরাহ না থাকায় পাম্পের শ্রমিকরা অলস সময় পার করছেন। তেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন ক্রেতারা। সকাল থেকে 4টা পাম্পে গেছি, কোনো তেল নেই। এখন রিজার্ভে আছে, 2 দিন চালাচ্ছে, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। ডিপো থেকে আমাদের চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না। রাঙ্গামাটিতে প্রতিদিন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সপ্তাহে 3 দিন অকটেন ও 3 দিন ডিজেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পাম্পগুলোতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার দিন দাঁড়াইলাম, কিন্তু তো 3 ঘন্টা দাঁড়িয়েও পাইনি। আজকে গেলাম, টোকেন দিছে, কিন্তু টোকেন নিয়ে গেলাম, আজকে বলে না, বুধবার দিন। প্রত্যেকটা পেট্রোল পাম্পে যদি একই সময়, যদি একই দিনে যদি তেলগুলো দেয়, তাহলে কিন্তু আমাদের দুর্ভোগ কমে যাবে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে চুয়াডাঙ্গায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার মধ্যে আনতে 1 এপ্রিল থেকে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করছে জেলা প্রশাসন। সকাল থেকে ফুয়েল কার্ড সংগ্রহের জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে যানবাহনের মালিকরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া শুরু করেছেন। হাজার হাজার মানুষ কাগজপত্র জমা দেওয়ার জন্য ভিড় করেছেন। ডিসি অফিসে কাগজপত্র জমা দিতে গিয়ে হাতাহাতিও হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ ও কাল জাতীয় পরিচয়পত্র
পরিচয়পত্র, গাড়ির রেজিস্ট্রেশন কপি, ড্রাইভিং লাইসেন্স ও 1 কপি ছবি জমা নেওয়া হবে। 1 এপ্রিল থেকে জ্বালানি তেল ক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফুয়েল কার্ড ব্যতীত তেল ক্রয় করা যাবে না বলে জানিয়েছে জেলা প্রশাসন। জাল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অর্থ আত্মসাতের মামলায় খুলনা সিটি গার্লস কলেজের প্রভাষক ওমর ফারুককে 6 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুদকের দায়ের করা মামলায় খুলনা বিভাগীয় স্পেশাল জজ আশরাফুল ইসলাম এই রায় দেন। দুদকের আইনজীবী মোফাক্কর হোসেন মনি জানান, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জালিয়াতির মাধ্যমে সিটি গার্লস কলেজের প্রভাষক ওমর ফারুক 13 লাখ টাকা আত্মসাৎ করেন। এই দায়ে 2টি ধারায় 3 বছর করে মোট 6 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া বাগেরহাটের একটি বাড়ি একটি খামার প্রকল্পের 11 লাখ টাকা আত্মসাতের দায়ে কল্যাণ অধিকারীকে 2 ধারায় মোট 10 বছরের কারাদণ্ড দিয়েছে একই আদালত। নারায়ণগঞ্জ হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালত মোহাম্মদ আবু শামীম আজাদের আদালতে শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে 26 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্টেরিয়র মিস্ট্রি সেলিম মণ্ডল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুস সামাদ তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। এ নিয়ে তার বিরুদ্ধে হত্যাসহ মোট 11টি মামলায় গ্রেফতার দেখানো হলো। গত 9 মে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন ITEC দিবস পালিত হয়েছে। বিকেলে রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমারের সভাপতিত্বে সভায় ITEC কর্মসূচির গুরুত্ব, দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে রাজশাহী জেলার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। রাজবাড়ীর দৌলত দিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে 26 জন নিহত হওয়ার ঘটনায় নিহতদের স্মরণে এবং নিরাপদ সড়কের দাবিতে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সকালে এই মানববন্ধন থেকে অবিলম্বে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ, অদক্ষ চালক ও হেলপারের মাধ্যমে গাড়ি চলাচল বন্ধ, সড়কে দুর্ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি, সড়কে আধুনিক ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা সহ মোট 5টি দাবি উত্থাপন করেন বক্তারা। এ সময় দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের দাবি জানান তারা। সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায়, মোংলা সীমান্ত খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে ছোট সুমন বাহিনীর সদস্যরা। এমন খবরের ভিত্তিতে ভোরে কোস্টগার্ড সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সুমন বাহিনীর একটি আস্তানা চিহ্নিত করে তা ধ্বংস করে দেওয়া হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত ছোট সুমন বাহিনীর সদস্যরা সুন্দরবনের গহীন বনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কক্সবাজারে গত 24 ঘন্টার চিরুনি অভিযান চালিয়ে ছিনতাইকারী ও ডাকাত চক্রের 15 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে শহরের সুগন্ধা কটেজ জোনে পর্যটকদের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত ব্যক্তিরাও রয়েছে। গতকাল সকাল থেকে রাত ভর কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় এই চিরুনি অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাই ও ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbg.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।